আমি আমার সব ভিডিওতে একটা কথাই বলে আসতেছি যে হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলের কি পরিমাণ আশীর্বাদ। এটার কোনো তুলনা নেই। ইতিহাস সাক্ষী দিবে যে হামজা চৌধুরী বাংলাদেশে কত বড় আশীর্বাদ ছিলেন। হামজা চৌধুরী বাংলাদেশে ফেরা কত বড় ফুটবলের কত বড় একটা মাইল ফলক ছিল। এই কথাটা দিয়ে শুরু করলাম কেন? কথা বলবো তো জায়ান আহমেদকে নিয়ে, তো এইটা নিয়ে কেন বলতেছি ওইটা একটু ব্যাখ্যা করি। দেখেন, হামজা চৌধুরী আসার পরেই তো আমাদের ক্রিকেটের ফুটবলের নবজাগরণ। জায়ান আহমেদ তো আসছে হামজা চৌধুরীকে দেখে। এই জায়ান আহমেদ খেলতেন কোথায়? তার আমেরিকা ইউনিভার্সিটির একটা লিগে। এইগুলোকে কোনো পেশাদার কোনো লিগ বলা হয় না, ধরাও হয় না। সেই ছেলেটা জাতীয় দলে খেলার পরে এবার সে জয়েন করতেছে ইউনাইটেড আরব এমিরেটসের 3rd ডিভিশনের একটা টিম রিমাল আল সাহারাতে। তো 3rd ডিভিশন শুনে অনেকেই হয়তো একটু নাক ছিটকাচ্ছেন, কিন্তু তাদেরকে আমি বলবো, হ্যাঁ, নাক ছিটকায়েন না। দুবাইয়ের 3rd ডিভিশন মানে বাংলাদেশের প্রিমিয়ার চেয়ে অনেক উপরে, এবং দুবাইয়ের এই টিমগুলোকে স্কাউটরা ফলো করে। সো জায়ান আহমেদ যখন রিমাল আল সাহারাতে গেলেন, এই জায়গাটাই রিমাল আল সাহারাকে নিয়ে কিছু কথা বলবো এবং জায়ান আহমেদের জীবনের কি হতে পারে সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে রিমাল আল সাহারার অবস্থাটা বলি। 3rd ডিভিশনের একটা টিম, কিন্তু এরা এখন খুব ভালো অবস্থায় আছে। সম্ভবত এখন এই মৌসুমে নাম্বার 2-তে আছে, এবং তারা যদি নাম্বার 1 বা 2 থেকে শেষ করতে পারে তাহলে সম্ভবত তারা আপগ্রেড হয়ে ডিভিশন 2-তে চলে যাবে। এবং ডিভিশন 2টা মোটামুটি সেমি প্রফেশনাল লিগ বলা যায়, তা প্রফেশনালি ধরে নিতে হবে। সেটা একটা চূড়ান্ত সুযোগ আছে এবং রিমাল আল সাহারা ভালো খেলতেছে। তো ওই জায়গাটাই জায়ান আহমেদ যদি খেলেন তাহলে আমার মনে হয় যে তার নিজেকে ডেভেলপমেন্ট করার সুযোগ থাকবে। এবং এই রিমাল আল সাহারাতে বা ইউনাইটেড আরব এমিরেটসের এই লিগগুলোতে সাধারণত মধ্যপ্রাচ্যর দামি দামি খেলোয়াড় বা ভালো ভালো খেলোয়াড় এবং আফ্রিকান ভালো ভালো খেলোয়াড়রা খেলে, যারা খুব ফিজিক্যালি ফিট এবং ফিজিক্যালি ট্যালেন্টেড। এই যে ফিজিক্যালি ফিট বা ফিজিক্যালি ট্যালেন্টেড খেলোয়াড়ের সাথে জায়ান আহমেদ খেলবেন, তারা সে নিজে অনেক বেশি নিজেকে ফিজিক্যালি ফিট করতে পারবেন জাতীয় দলের জন্য। এবং স্কিলের কথা যদি আমি বলি, স্কিল মোটামুটি জায়ান আহমেদের যথেষ্ট আছে, কিন্তু স্কিলকে আরও পরিশীলিত করার জন্য থাকতেছে নিউ ক্যাসেলের একজন খেলোয়াড়, যিনি কিনা নিউ ক্যাসেলের 225টা ম্যাচ খেলছিলেন, তিনি হচ্ছে দলের কোচ। তাহলে বুঝতে পারতেছেন এই দল মোটামুটি প্রফেশনাল লেভেলে সব কিছু মেনটেন করে, তাদের ফ্যাসিলিটি সব কিছু আছে। সো সব কিছু মেলায় জায়ান আহমেদের গেম টাইম পাওয়াটাও আমার কাছে মনে হয় খুব বেশি টাফ হবে না, কারণ রিমাল আল সাহারাতে ওই রকম দামি কোনো খেলোয়াড়ের ইন্ট্রোডিউসও নাই যে একেবারে জায়ান আহমেদকে সবসময় বেঞ্চে বসে থাকতে হবে। সম্ভবত সে গেম টাইম পাবে এবং ভালো গেম টাইম পাবে। যখনই সে গেম টাইম পাবে তার সে গেম সেন্স ডেভেলপ হবে, এবং গেম সেন্স ডেভেলপ হলেই এটা জাতীয় দলের জন্য ভালো হবে। এই সব কিছু মিলাচ্ছি কেন? সব কিছু মিলাচ্ছে এই কারণে, রিমাল আল সাহারাতে সে যতদিন খেলবে ততদিন সে যদি পারফরমেন্স করতে পারে তাহলে তার প্ল্যাটফর্মগুলো উপরে উঠতে পারবে, নাম্বার 2-তে যেতে পারবে। ইভেন ওখান থেকে যে এশিয়ার মধ্যে যে স্কাউটিং হয় বা ইউরোপরা যখন এশিয়ায় স্কাউটিং করতে আসে, তখন যদি তাকে পিক করতে চাই, তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে তারা পিক করে নিয়ে যেতে পারবে। এবং ছেলেটা এত কম বয়স যে এখনই সে এই জিনিসগুলো যেহেতু মেনটেন করতেছে, তার একদিন সে এশিয়ার কোনো বড় লিগ বা ইউরোপের কোনো বড় লিগে নিঃসন্দেহে যেতে পারবে, এটা কোনো সন্দেহ নেই। কারণ জায়ান আহমেদের মধ্যে সেই তাড়নাটা আছে, সেই ইচ্ছাটা আছে, এবং এই কম বয়সে জাতীয় দলে খেলার যে চাপটা, সেই চাপটা সে নিয়ে ফেলছে। তার এখন যদি সে খেলে খেলে নিজেকে প্রস্তুত করে, তৈরি করে, সেই চাপগুলো যদি সে মেনটেন করতে পারে, তাহলে আমি বলবো জায়ান আহমেদ বাংলাদেশ ফুটবল দলের লেফট ব্যাক বা লেফট উইং ব্যাকের যেই রোলটা, এটা জায়ান আহমেদ দুর্দান্তভাবে পালন করতে পারবেন। হামজা চৌধুরীর কথাই ছিলাম কেন? দেখেন, হামজা চৌধুরী আসার পরেই তো এইগুলো আসছে। তো এই জন্য বলতেছি যে দেখেন, আমাদের কোনো অরিজিন প্লেয়ার এখন তাড়না বোধ করতেছে যে এখন আমাকে বড় ক্লাবে যাইতে হবে। এটাই হচ্ছে বাংলাদেশ ফুটবলের চেঞ্জ, এটাই হচ্ছে বাংলাদেশ ফুটবলের চেঞ্জ। সামিদ সোমকে কাভালরি ছেড়ে দিচ্ছে। সামিদ সোম কিন্তু তার এজেন্টকে বলে দিচ্ছে ভালো টিম খোঁজার জন্য, এবং সে টিম খুঁজতেছে। সেও ডেফিনেটলি হয়তো আমার ধারণা হয়তো ইউরোপের কোনো একটা টিম পেয়ে যাবে, হয়তো 2nd ডিভিশন বা 3rd ডিভিশন পেয়ে যাবে। এই যে চেঞ্জগুলো আমাদের হামজা চৌধুরীর অবদান। হামজা চৌধুরীকে দেখেই এগুলো শিখছে। এবং আমার তো মনে হয় এই ফুটবলীয় কূটনীতি বা ফুটবলীয় এই যে মাঠের যে বিচরণ, এখানে হামজা চৌধুরী আমাদের এই খেলোয়াড়দের জন্য ভূমিকা রাখতে পারেন এবং রাখা উচিত। আর বাফুফে কি করতেছে? বাফুফে কিছুই করতেছে না। বাফুফে ভালো খেলোয়াড়গুলো যে অরিজিন প্লেয়ারগুলো পড়ে আছে, ওদেরকে চিনেও না, জানেও না, ওদের কবে আনতে হবে সেটাও জানে না, কোনো নির্দিষ্ট ডায়াগ্রাম নেই, কোনো নির্দিষ্ট টেকনিক্যাল সেট আপ নাই, কিছুই নাই। কি করবেন ভাই আমি জানি না। তবে এই ছেলেগুলো, এই জায়ান আহমেদরা যেভাবে চেষ্টা করে যাচ্ছেন দেশের পতাকাটাকে উন্নত করার জন্য, শুধু আমি বলবো জায়ান আহমেদ, আপনার মাথাটাকে বড় রাখুন, স্বপ্নটাকে বড় রাখুন। আমরা একদিন বলতে চাই বিশ্বের সেরা উইং ব্যাক আমাদের দেশের জায়ান আহমেদ।
এটা আমরা বলতে চাই, গর্ব করতে চাই। এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন, অবশ্যই আমি বলবো নিজেকে মাথাটা উঁচু রাখুন এবং বাংলাদেশের পতাকাটাকে অনেক 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 উঁচুতে নিয়ে যান। আপনি পারবেন, আমরা জানি। এ ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।